ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ দাখিল করলেন বিএনপি নেতা সালাউদ্দিন, শেখ হাসিনা সহ আসামি 7 জন। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে অনড় সমর্থকরা, নগর ভবনের সামনে বিক্ষোভ, এখনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সব রাজনৈতিক দল, সংবিধান ও তত্ত্বাবধায়ক সহ 4 বিষয়ে একমতে পৌঁছানোর চেষ্টা। রাজধানীর হাটে পশু সরবরাহ বাড়লেও ক্রেতা দর্শনার্থীর ভাটা, দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে বেচাকেনা। এবং সিলেটে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, কিছু কিছু জায়গায় নামছে পানি, রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত। শুনছিলেন শিরোনাম, স্বাগত এখন ঢাকায়, আপনাদের সাথে আছি তানজিম শাফিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ দাখিল করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ 7 জনকে। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে অভিযোগে কি বলা হয়েছে, অন্য আসামিদের পরিচয় কি? বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি 2015 সালে গুম হয়েছিলেন, সেই গুম হওয়ার পরে তিনি 62 দিন পরে তার খোঁজ পাওয়া যায় এবং তাকে পরবর্তীতে ভারতে পাওয়া যায়। এই অভিযোগে তিনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকাল 11:30টার দিকে এসেছেন। প্রধান যে কৌশলী, যিনি চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের তাজুল ইসলাম, তার কার্যালয়ে যান এবং তার কার্যালয়ে এখানে তিনি অভিযোগপত্রটি দায়ের করেন এবং সেই অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি প্রধান আসামি করেছেন। একই সঙ্গে আসামি করা হয়েছে সাবেক 2 আইজিপি বেনজির আহমেদ এবং একেএম শহীদুল হক। এছাড়া আসামি করা হয়েছে সাবেক ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং আসামি করা হয়েছে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। এই 7 জনকে আসামি করা হয়েছে। এই 7 জনকে আসামি করে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, যেটি সালাউদ্দিন আহমেদ বলেছেন যে তাকে গুম করা হয়েছে, সেই গুমের তিনি বিচার চান এবং তিনি ন্যায় বিচার চান এবং তিনি শুধু নিজে গুম হয়েছেন এটি নয়, বিএনপির যত নেতাকর্মীর উপরে নির্যাতন, গুম, খুন, হত্যাযজ্ঞ চালানো হয়েছে সব কিছুর বিচার বিএনপি চায়, এটি তিনি বলেছেন। একই সঙ্গে শেখ হাসিনার বিচারের যে সরাসরি সম্প্রচার করা হয়েছে গণমাধ্যমে, এটিকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখছেন এবং তিনি মনে করছেন যে দেশের সকল মানুষ এই বিচার প্রক্রিয়াটি দেখছে, এটি একটি ইতিবাচক বিষয় এবং একটি নতুন নজির বিচার বিভাগের জন্য, এটি তিনি গণমাধ্যমের সামনে বলেছেন। একই সঙ্গে যেই কথাটি তিনি বলেছেন যে তিনি এই 10 মাস পরে এসে অভিযোগ দায়ের করেছেন, সেটি হচ্ছে যে তার গুমের তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য যথেষ্ট সময় লেগেছে এবং এই তথ্য উপাত্ত সব সংগ্রহ করে এসে তিনি এই 10 মাস পরে এসে অভিযোগ দায়ের করেছেন। এ কারণে তার কিছুটা সময় লেগেছে বলে তিনি এটি জানিয়েছেন। একই সঙ্গে তিনি যেটি মনে করেন যে তিনি গুম হয়েছেন বলেই এটি বিচার করতে হবে সেটি নয়, তো এই অপরাধের সাথে যারা জড়িত, যারা বিভিন্ন ধরনের অপরাধ গত আওয়ামী লীগ সরকারের 15 বছরে করেছে, তাদের বিচার করতে হবে ট্রাইব্যুনালের মাধ্যমে, এটি হচ্ছে মূলত তার কথা। একই সঙ্গে তিনি আরও একটি তথ্য জানিয়েছেন, সেটি হচ্ছে যে পরবর্তীতে যদি বিএনপি সরকার গঠন করে নির্বাচনের মাধ্যমে, তবে বিএনপি এই যে ট্রাইব্যুনালের বিচার, এই বিচার তারা চালু রাখবেন এবং এই বিচারের ধারাবাহিকতা তারা রক্ষা করেই বিচার যাতে শেষ হয় সে বিষয়ে বিএনপি বদ্ধপরিকর এবং এই বিষয়ে তিনি একাধিকবার বলেছেন। তারা এর আগে প্রধান যে উপদেষ্টা, তার সাথে বৈঠকে তারা একই কথা বলেছেন যে বিচারের বিষয়ে তারা একমত এবং সেই ধারাবাহিকতা আজকে সালাউদ্দিন আহমেদ ট্রাইব্যুনালে এসেছিলেন এবং তিনি অভিযোগ দায়ের করেছেন। এই নিয়ে গুমের আরেকটি নতুন মামলা ট্রাইব্যুনালে দাখিল হলো এবং যেটিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। একই সঙ্গে আর বাকি যে 6 জন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। সবকিছু মিলে সালাউদ্দিন আহমেদের এই গুমের অভিযোগটি দায়ের করার মধ্য দিয়ে বিএনপির শীর্ষ পর্যায়ের কোনো নেতার গুমের অভিযোগের আনুষ্ঠানিক একটি অভিযোগ দাখিল করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটি তদন্ত সংস্থা তদন্ত করে পরবর্তী আইনি যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো তারা গ্রহণ করবেন বলেই এখান থেকে জানানো হয়েছে। শাফিন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদ হাসান। এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের মাধ্যমে নিবন্ধন ফিরে পাওয়ায় সংবাদ সম্মেলন করছে জামায়াতে ইসলামী। সেখানে বক্তব্য রাখছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যুক্ত হব।
5 আগস্টের এই পরিবর্তন বা বিপ্লব না হলে হয়তোবা আজকেও আমরা আমাদের এই অধিকার ফেরত পেতাম না। এই জন্য আমি বিশেষভাবে জুলাই এবং আগস্টের বিপ্লবীদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। জাতিকে মুক্ত করতে গিয়ে, ফ্যাসিবাদের অভিশাপ থেকে মুক্ত করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। আহত এবং পঙ্গু যারা হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার এবং সুস্থতার নিয়ামত দান করুন। সম্মানিত সুধীমণ্ডলী এবং সাংবাদিকদের মাধ্যমে প্রিয় দেশবাসী, এই যারা জীবন বাজি রেখে একটা পরিবর্তনের জন্য লড়াই করেছিল, তারা শুধুমাত্র ফ্যাসিজমকে বিদায় করার জন্য লড়াই করেনি, বরঞ্চ ফ্যাসিবাদ মুক্ত একটা দেশ গড়ার জন্য লড়াই করেছিল। আনফরচুনেটলি ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, কিন্তু ফ্যাসিজম বাংলাদেশ থেকে এখনো বিদায় নেয়নি। তার কালো ছায়া এবং ভূত এখনো জাতির ঘাড়ে রয়ে গিয়েছে। এই জন্য প্রয়োজন হবে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের, যার মধ্য দিয়ে একটি ন্যায্য সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কিন্তু সেই নির্বাচনটি কিভাবে অনুষ্ঠিত হবে? এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামীর রয়েছে ঐতিহাসিক একটি অবদান, জাতি যেটা স্মরণ করে এবং এই মুহূর্তে বেশি মনে পড়ে। এই জাতি স্বাধীনতার পর যখন জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারছিল না, একটা স্লোগান ছিল হুন্ডা গুন্ডা ঠান্ডা। এই পর্যায়ে যখন নির্বাচন চলে গিয়েছিল, তখন বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন আমির, অন্যতম ভাষা সৈনিক, ডাকসুর সাবেক জিএস জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, তিনি এই অন্ধকার জগৎকে ফর্সা করার জন্য জাতির সামনে কেয়ারটেকার সরকারের ফর্মুলা তিনি দিয়েছিলেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকরা অবস্থান কর্মসূচি পালন করছেন নগর ভবনের সামনে। সেখানকার সবশেষ অবস্থা জানবো, আমরা যুক্ত হচ্ছি সহকর্মী তৌহিদ তারেকের সাথে। তারেক জানাবে যে অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কেমন, এতে করে সিটি কর্পোরেশনের স্বাভাবিক কার্যক্রম কতটা ব্যাহত হচ্ছে? শাফিন, যেমনটি বলছিলেন, গেল প্রায় 20 দিনের ওপর কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলছে। এর ফলে এই নাগরিক যে সেবা রয়েছে সেই সেবা কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। কারণ ইশরাক হোসেনের সমর্থকরা কিন্তু তাদের এই বিক্ষোভের মুখে নগর ভবনের তালা ঝুলিয়ে দিয়েছে এবং সে কারণে কিন্তু এখানকার সেবা এই গেল প্রায় 20 দিন যাবৎ বন্ধ রয়েছে। আজ সকাল 10টার পর থেকেই কিন্তু ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো এবং তাকে দায়িত্ব প্রদানের দাবিতে তারা এই আজকের যে কর্মসূচি তারা শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে তাদের ইশরাক হোসেনের যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখানে আসতে শুরু করে এবং বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে আজ দুপুর নাগাদ বেলা 2টার দিকে কিন্তু ইশরাকের এখানে আসার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে কিন্তু তার যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সাথে এখানে তাদের যেই দাবি তা তুলে ধরছেন এবং একই সাথে কিন্তু তাকে মেয়র হিসেবে ঘোষণার পাশাপাশি, শপথ পড়ানোর পাশাপাশি তারা আরেকটি দাবি করছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার পদত্যাগের দাবিও কিন্তু তারা করছেন বলে এখানে তারা সেই স্লোগান কিন্তু দিচ্ছেন। যে বিষয়টি আসলে উল্লেখ করার মতো, গেল 1 জুন কিন্তু
ইশরাক হোসেনকে যে মেয়র হিসেবে তারা দাবি করছেন দায়িত্ব অর্পণের, সেই মেয়াদ কিন্তু গেল 1 জুন শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে আসলে তারা তাদের দাবিতে অনড় রয়েছে। তারা বলছেন যে এই মেয়রের যে পদ রয়েছে সেই পদ এখনও ইশরাক হোসেন পাওয়ার যোগ্যতা রাখেন এবং নগরবাসীকে সেবা করার যোগ্যতাও কিন্তু রাখেন, এমন কথা কিন্তু তারা বলছেন। এবং একই সাথে তারা আরও বলছেন যে একজন অভিভাবক ছাড়া নগর চলতে পারে না, সেক্ষেত্রে ইশরাক সবচেয়ে যোগ্য ব্যক্তি এবং তাকে সেই ক্ষমতা হস্তান্তর করা হোক। এবং আজ দুপুর নাগাদ ইশরাক হোসেন এখানে আসার কথা রয়েছেন। তিনি আসলে তার কি মতামত তা জানার পরে আসলে আর বিস্তারিত আমরা আপনাকে বলতে পারবো। তৌহিদুল তারেক যুক্ত হয়েছিলেন নগর ভবনের সামনে থেকে, জানাচ্ছিলেন ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচি নিয়ে। এদিকে জামায়াতে ইসলামের নিবন্ধন ও ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে এখনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। তবে আজ সিইসির নেতৃত্বে বৈঠকে বসবেন কমিশনাররা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মিয়া আমিরুল। জানাবেন যে বৈঠক কখন শুরু হবে, এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে কিনা আজকে? শাপিন, আপনি জানেন যে নির্বাচন কমিশনের বর্তমানে যে দুটি আলোচিত বিষয়, যে জামায়াত ইসলামী নিবন্ধন, সেই সাথে প্রতীক এবং মেয়র হিসাবে ইশরাককে রায়ের যে ঘোষণা, সেটি আমরা এখানটায় আপনি যেমনটি জানতে চেয়েছেন যে বৈঠকটি কখন শুরু হতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি একটি অনানুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে এবং আপনি জেনে থাকবেন যে গতকাল জামায়াত ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যখন কমিশনের সাথে বৈঠক করেছেন, সেখানটায় কিন্তু কমিশনের পক্ষ থেকে তাদেরকে একটি ইতিবাচক সাড়ার কথা তারা বলেছিলেন বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে। এবং সেই সাথে ইশরাকের ইস্যুটি যেমনটি বলছিলেন, ইশরাকের ইস্যুটি নিয়ে কিন্তু কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার এবং সেই সাথে যে সিনিয়র সচিব আক্তার আহমেদ রয়েছেন, তিনি কিন্তু কথা বলেছিলেন যে তারা আদালতের রায়ের অপেক্ষায় রয়েছেন, তথা আদালত যদি রায় দেয় সেই আদালতের রায়ের যে চিঠিটি রয়েছে সেই চিঠি অনুযায়ী কিন্তু তারা আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে গত পরশু কিন্তু আদালতে সেই রায়ের কপিটি এসেছে এবং আপনি জেনে থাকবেন যেহেতু আগামীকালই সরকারি অফিসের শেষ কার্যদিবস কোরবানি ঈদের আগে, তো সেই হিসাবে আজকে আমরা সকাল থেকে যেমনটি লক্ষ্য করছিলাম ইসি সচিবালয়ের যে প্রতিদিনকার কার্যক্রম তেমনটি চলছে। তবে অনানুষ্ঠানিক যে বৈঠকটির কথা আপনাকে শুরুতেই বলছিলাম, সেই বৈঠকটি শেষে হয়তো বা আমরা এখানটায় জানতে পারি যে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে। আরেকটি বিষয় যদি আপনাকে একটু ডিটেলসে বলি, সেটি হচ্ছে জামাতের নিবন্ধনের মূলত এখন যে বাধা হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে আইন সংক্রান্ত বিষয়। আপনি গতকাল যেমনটি দেখেছি আমরা যে জামাতের যে 6 সদস্যের প্রতিনিধি দল যারা এসেছিলেন, তারা কিন্তু বেশিরভাগই আইনজ্ঞ, তারা আইন শাখায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিলেন এবং ইসির পক্ষ থেকে আইন শাখায় কিন্তু কার্যক্রমগুলো চলছে বলে আমরা সেই তৎপরতা দেখতে পেরেছি। এবং এটি হচ্ছে বিষয়। তো জামাতের নিবন্ধন যেহেতু তারা 1 যুগ পরে পেয়েছে এবং সেই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 2018 সালের শেষের দিকে কিন্তু নিবন্ধন বাতিল করা হয়, যার ফলে এখনকার সময় যদি নিবন্ধন আবার ফিরিয়ে দেওয়ার যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে, সেটি কিন্তু প্রায় 6.5 বছরের মাথায় কিন্তু বলা চলে জামাত নিবন্ধন কিংবা তাদের প্রতীক ফিরে পাওয়ার যে বিষয়টি তারা পেতে যাচ্ছে। এবং গতকালই কিন্তু জামাতের পক্ষ থেকে তাদের সহকারী সেক্রেটারি জেনারেল কথা বলেছিলেন হামিদুর রহমান আজাদ। তিনি যেমনটি বলেছিলেন যে তার কাছে জানতে চাওয়ার ছিল যে তাদের যে প্রতীক ইস্যুটি রয়েছে সেই প্রতীক ইস্যুতে তারা আসলে কি হচ্ছে। তিনি যেমনটি বলেছেন যে যেহেতু আদালত বলেছিল যে জামাতের নিবন্ধন কিংবা প্রতীক বিষয় তাদের পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার জন্য, তো সেই হিসেবে তারা বলছিলেন যে তারা এই দাঁড়িপাল্লা প্রতীক পেতে তারা আশাবাদী। তো শাপিন, এই ছিল আমার কাছে ইসি সচিবালয় থেকে এখনকার সর্বশেষ। জামায়াত ও দক্ষিণ সিটির মেয়রের ইস্যুতে বৈঠকে বসছেন নির্বাচন কমিশন, এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিয়া আমিরুল্লাহ। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, সেখানে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ, যুক্ত হব তার সাথে। জাওয়াদ, জানাবেন দলগুলোর সঙ্গে আজ কি বিষয়ে আলোচনা হচ্ছে? 11টা 25 আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলের বৈঠক শুরু হয়। আজকে মূলত 30টি রাজনৈতিক দল যে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের যে আলোচনা ঐকমত্যে পৌঁছানোর জন্য বিভিন্ন বিষয় নিয়ে সেটির বৈঠকটি শুরু হয়েছে। যদিও এটি আনুষ্ঠানিকভাবে 11টায় শুরু হওয়ার কথা ছিল, 25 মিনিট বিলম্বে শুরু হয়েছে। এবং একটি বিষয় আপনি যেটি জানতে চাচ্ছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে, মূলত এর আগে আমরা দেখেছি যে সংস্কার কমিশন অর্থাৎ ঐকমত্য কমিশন যে 166টি সংস্কার প্রস্তাবনা বা সুপারিশমালা দিয়েছিল, সেখান থেকে অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো
ঐকমত্যে পৌঁছিয়েছে এবং এই যে ঐকমত্যে পৌঁছানোর পরে যেটি হয়েছে মৌলিক যে বিষয়গুলো অর্থাৎ সাংবিধানিকের মূল বিষয়গুলোতে তাদের যে মতপার্থক্য সেটি স্পষ্ট হয়, সেটি নিয়ে মূলত দ্বিতীয় ধাপের বৈঠক হচ্ছে। এবং আজকে সংবিধানের 70 অনুচ্ছেদ অর্থাৎ যেটিতে সংসদ সদস্য নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে না, এই বিষয়টা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ভোট, আস্থা বিল, এই বিষয়গুলো ছাড়া এবং রাষ্ট্র স্বার্থ সংশ্লিষ্ট, সার্বভৌমত্ব সংশ্লিষ্ট বিষয় ছাড়া দলের বিপক্ষে ভোট দিতে পারবে, এই মর্মে রাজনৈতিক দলগুলো আসলে ঐক্যমত পোষণ করেছে। এখানের যে বিষয়গুলো অনৈক্য রয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। নিম্নকক্ষে নারীর আসন সংখ্যা নিয়ে অর্থাৎ ঐক্যমত্য কমিশনের 100 নারীর আসনের প্রস্তাব দিয়েছেন এবং সেখানে একটি ঘূর্ণায়মান পদ্ধতি তারা নতুন করে বলছেন যে এটি নিয়ে আজকে আলোচনা হবে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল 4 মাস নিয়ে ঐক্যমত্য কমিশনের একটা প্রস্তাবনা ছিল, সেটি নিয়ে আলোচনা হবে। এবং এই তত্ত্বাবধায়ক সরকারের সময়কালে স্থানীয় সরকার নির্বাচন যাতে অনুষ্ঠিত করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে এখানে আলোচনা হবে, ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে। এবং সংসদে অর্থাৎ সংসদে কিন্তু বিভিন্ন কমিটি গঠন হয় এবং সেখানে বিভিন্ন পদের সৃষ্টি করা হয় এবং সেই পদগুলোতে আসলে কিভাবে কারা সেই পদে আসীন হবেন সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হবে। এখন পর্যন্ত এখানে 30টি দল অংশ নিয়েছেন এবং এটি দিনব্যাপী চলবে, অর্থাৎ এই যে 11টায় যেটি শুরু হওয়ার কথা ছিল 11:25-এ শুরু হয়েছে এবং সন্ধ্যা 6টা নাগাদ এই বৈঠকটি চলবে। সূচনা বক্তব্যে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন আর কি, যখন তিনি এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় বৈঠকটি, তখন তিনি বলেছেন যে এই জুলাই অর্থাৎ আগামী মাসের মধ্যেই ঐক্যমত্যে পৌঁছে জুলাই সনদ তৈরি করাই হবে তাদের মূল লক্ষ্য এবং যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করতে পারবে না সেই বিষয়গুলো নিয়ে তারা তাদের যে নির্বাচনী ইশতেহার সেখানে রাখবেন এবং জনগণের কাছে যাবেন, এটি তিনি বলেছেন। এবং তারা আশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ আগামী মাসের মধ্যেই ঐক্যমত্যে পৌঁছে জুলাই সনদ যে ঘোষণাপত্র সেটি করা যাবে। এই ছিল এখন পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে থেকে আমার কাছে সব শেষ। সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। কোরবানির বাকি আর 4 দিন, হাটে বেড়েছে পশুর সরবরাহ, তবে ক্রেতা দর্শনার্থী একেবারে নেই বললেই চলে। পশুর হাটের খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে সহকর্মী রকিবুল রাহাত যুক্ত হচ্ছেন। রাহাত জানাবে যে এখনো হাটে ক্রেতা না বাড়ার কারণ কি, পশুর দাম কেমন দেখছেন? শাফিন, এখনো হাটে মূলত ক্রেতা সমাগম কম, কারণ বৈরী আবহাওয়ার কথাই বলছেন অনেকেই। 2-1 দর্শনার্থী যারা আসছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু এখন পর্যন্ত বৃষ্টি এবং রাজধানীতে সবাই যেহেতু ভাড়া বাসায় থাকে, তাদের পশু রাখার যে জায়গা সেই জায়গারও স্বল্পতা রয়েছে, যার কারণে কিন্তু সবাই বলছেন যে কোরবানির 2-1 দিন বাকি থাকতে অর্থাৎ কাল পরশু তার পরের দিন মূলত পশু বাচ্চা বিক্রি বেশি হবে। এবং যারা ব্যাপারী এখানে এসেছেন, আমরা দেখছি যে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই তেজগাঁওয়ের যে পশুর হাটটি রয়েছে সেখানে অনেকেই এসেছেন। আমি এক বিক্রেতার সঙ্গে কথা বলেছি, তিনি 30টি গরু নিয়ে এসেছেন আরও 3 দিন আগে, এখন পর্যন্ত তিনি মাত্র 1টি গরু বিক্রি করতে পেরেছেন। তিনি বলছেন যে যেহেতু রাজধানীতে গরু রাখার জায়গার স্বল্পতা রয়েছে, সেক্ষেত্রে হয়তো বা আগামীকাল থেকে বেচা বিক্রির আশা মূলত তারা এখানে করছেন। তবে আমি যদি একটু জানিয়ে রাখি, প্রত্যেকটি হাটেই কিন্তু আমরা দেখছি রাজধানীর প্রত্যেকটি হাটেই বড়, মাঝারি, ছোট সব ধরনের পশুর সমাগমই রয়েছে। তবে ক্রেতা চাহিদা বরাবরের মতোই মাঝারি এবং ছোট গরুগুলোর দিকে। তবে বড় যে গরুগুলো উঠেছে সেগুলোর আশপাশেও কিন্তু আমরা দেখছি যে দর্শনার্থীরা আসছেন, তারা এখানে পশুগুলো দেখছেন। কিছুক্ষণ আগেই এই হাট পরিদর্শন করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। তিনি হাটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই হাটের সার্বিক ব্যবস্থাপনা ভালো এবং রাজধানীতে মোট যে 21টি হাট বসেছে, প্রত্যেকটি হাটের ব্যবস্থাপনা ভালো বলেই তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে আমরা জানতে চেয়েছিলাম যে প্রতি বছর ভারতীয় গরুর একটি আধিপত্য দেখা যায়, সেক্ষেত্রে তিনি বলেছেন যে সীমান্তরক্ষী বাহিনী কড়া নজরদারিতে রয়েছেন, যে যেন রাজধানী থেকে শুরু করে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে যেন ভারতীয় গরু না আসতে পারে। কারণ বাংলাদেশেই কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর এর আগেই জানিয়েছিল যে কুরবানিতে যে পরিমাণ পশু কুরবানি হয় তার চেয়ে কিন্তু বেশি রয়েছে বাংলাদেশের, অর্থাৎ উদ্বৃত্তই রয়েছে তিনি আমাদেরকে জানাচ্ছেন। সেক্ষেত্রে এখনও পর্যন্ত যেহেতু বেচা বিক্রি কম, সামনের দিকে যদি বেচা বিক্রি আরও বাড়ে সেক্ষেত্রে পশুর চাহিদার কমতি হবে না বলেই
মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন। একই কথা কিন্তু ব্যাপারীরাও আমাদেরকে বলছেন। তারা বলছেন যে তারা রাজধানীর এই হাটগুলোতে যে পরিমাণ পশু নিয়ে এসেছেন, তারপরেও যদি ক্রেতার চাহিদা থাকে তাহলে কিন্তু সেটি যোগান দেওয়া তাদের পক্ষে সম্ভব। সেক্ষেত্রে তাদের যে বিভিন্ন জায়গায় যে খামার রয়েছে বা যারা গৃহস্থের যে গরুগুলো রয়েছে সেগুলো ট্রাক যোগে আনা সম্ভব বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা দেখছিলাম যে এই হাটের কিন্তু অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে যারা ব্যাপারী এসেছে তাদের থাকা খাওয়ার জায়গা থেকে শুরু করে হাসিল যে ঘরগুলো রয়েছে সেখানে হাসিল আদায় এবং পশুর যত্নের জন্য যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেই ব্যবস্থাপনাগুলো কিন্তু যথাযথই রয়েছে। তবে সবচেয়ে মূল যে বিষয়টি, অর্থাৎ ক্রেতার যে সমাগম, এখন পর্যন্ত ক্রেতার সমাগম একদমই নেই। সেজন্য বৈরী আবহাওয়ার কথাই বলছে এখানে যারা ব্যাপারীরা রয়েছেন তারা। তবে যেহেতু আজকেই আমরা দেখছি যে রাজধানীতে রোদ উঠেছে, সেক্ষেত্রে আর ঈদেরও যেহেতু 2 থেকে 3 দিন বাকি রয়েছে, সেক্ষেত্রে সামনের দিনগুলোতে রাজধানীতে যে পরিমাণ পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা সেগুলো বিক্রি হবে বলেই কিন্তু তারা আশা জানাচ্ছেন আমাদেরকে। এছাড়া রাজধানীর এই হাট ছাড়াও আরও যে হাটগুলো রয়েছে, অর্থাৎ মোট যে 21টি হাট রয়েছে, সেই হাটগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি হাটেই যে পশুর সরবরাহ সেটি পর্যাপ্ত রয়েছে। ক্রেতা 2-1 জন করে আসছেন এবং যারা ক্রেতা আসছেন তারাও একই কথা বলছেন যে যেহেতু তাদের পশু রাখার জায়গার স্বল্পতা রয়েছে সেই জন্য তারা এখন পর্যন্ত পশুটি কিনছেন না। একই সঙ্গে আমি যদি একটু দাম দর নিয়ে আপনাকে জানাই শাফিন, তাহলে বরাবরের মতোই ক্রেতা বিক্রেতা তাদের পাল্টাপাল্টি অভিযোগ। ক্রেতারা বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর দাম কম, তবে বিক্রেতারাও কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে বিগত বছরগুলোর তুলনায় পশুর দাম আসলে বাড়েনি। গো খাদ্য যেগুলো রয়েছে সেই গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে গেরস্তের কাছ থেকেই ব্যাপারীদের বেশি দামে গরু কিনতে হয়েছে, যার কারণে কিন্তু তারা বলছেন যে, এবং পরিবহন যে খরচটি রয়েছে সেই পরিবহন খরচ মিলিয়ে রাজধানীতে গরুগুলো আনতে যে খরচ হয়েছে সেই অনুপাতেই তারা দাম চাচ্ছেন। তবে আরও একটি জিনিস, যেহেতু এখন পর্যন্ত বেচা বিক্রি কম, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে যারা বিক্রেতা রয়েছেন তারাও পশুর দাম বেশ একটু বেশি হাঁকাচ্ছেন। সেক্ষেত্রে হয়তো বা যত সময় যাবে, অর্থাৎ ক্রেতার চাহিদা যত বাড়বে, অর্থাৎ যে পরিমাণ গরু বিক্রি হবে তারপরে হয়তো বা যে দাম ছাড়ার যে বিষয়টি রয়েছে সেই দাম ছাড়ার বিষয়টিও পশু বেচা বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে বলেই কিন্তু আমাদেরকে ক্রেতা বিক্রেতা উভয়ে জানাচ্ছেন। এই ছিল রাজধানীর তেজগাঁও হাট থেকে আমার কাছে সবশেষ। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শাহবাগ থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করছে জুলাই ঐক্য। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর, যুক্ত হব তার সাথে। ফরহাদ, মার্চ টু সচিবালয় কর্মসূচি এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? কর্মসূচির অংশগ্রহণকারীরা কি বলছেন? শিক্ষা ভবনের এখানে আমরা দেখছি জুলাই ঐক্য, তারা কিন্তু শাহবাগের যে জাতীয় জাদুঘর সেখান থেকে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে একটি মার্চ টু সচিবালয় নিয়ে তারা যখন এই শিক্ষা ভবনের সামনে আসে তখনই কিন্তু পুলিশের ব্যারিকেড এখানে দেওয়া হয় এবং পুলিশের ব্যারিকেডের পরে এখানে কিন্তু যান চলাচল একদম বন্ধ হয়ে গিয়েছে এবং পুলিশের সঙ্গে কিছুক্ষণ এই জুলাই ঐক্যের যারা রয়েছেন তাদের সঙ্গে তর্ক বিতর্কও হয়। তারা ভিতরে যেতে চায় কিন্তু তাদেরকে ভিতরে যেতে দেওয়া হয়নি। অতঃপর তারা এখানে বসে পড়েছেন এবং ইতোমধ্যে 5 সদস্যের প্রতিনিধি দল যারা সচিবালয়ের ভেতরে গিয়েছেন এবং তারা ভিতরে গিয়ে তারা সেখান থেকে তাদের যে দাবি যে সচিবালয়ের ভেতরে আওয়ামী ফ্যাসিস্টের যেসব দালাল সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদেরকে অপসারণ করতে হবে, এই দাবি নিয়েই কিন্তু তারা ভেতরে গেছেন এবং তারা ভেতরে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবেন বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং কি সিদ্ধান্ত হয় সেটি নিয়ে তারা তারপরে এখানে ফিরবেন এবং তাদের সন্তোষজনক কোনো সিদ্ধান্ত তারা পেলে তবে তারা এই আজকের এই অবস্থান থেকে সরে দাঁড়াবেন বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে বেশ কিছুদিন থেকেই সচিবালয়ে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের নানা আন্দোলনের মুখে কিন্তু সচিবালয়ের বিভিন্ন কাজে কিন্তু বিঘ্ন হচ্ছে এবং একরকম সচিবালয়ের মধ্যে কিন্তু অস্থিরতা কিন্তু শুরু হয়েছে, আমরা সেটি দেখেছি এবং এই বিষয়টিকে সামনে রেখে আমরা দেখেছি আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুলাই ঐক্যের মার্চ টু সচিবালয় কর্মসূচি তারা নেয় এবং
সেই কর্মসূচিতে আমরা দেখেছি আজকে সকাল 11:30টায় তারা যে শাহবাগে যে জাতীয় জাদুঘর রয়েছে সেই জাতীয় জাদুঘরের সামনে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে এরপর তারা কিন্তু সেখান থেকে এই মার্চ নিয়ে তারপরে কিন্তু তারা সেই মার্চ নিয়ে কিন্তু আমরা দেখেছি যে তারা এই সচিবালয়ের সামনের দিকে আসতে থাকে, কিন্তু সচিবালয়ে আসতে না আসতে কিন্তু তাদেরকে এখানে শিক্ষা ভবনের সামনে তাদেরকে ব্যারিকেড দিয়ে পুলিশ আটকে দেয়। তো এর মধ্যে আমরা দেখেছি সচিবালয়ের এক পাশের সড়কে কিন্তু ইতিমধ্যেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। শাফিন, জুলাই ঐক্যের মার্চ টু সচিবালয় কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। সিলেটে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে, আর কাপ্তাই হ্রদের পানি বেড়ে প্লাবিত হয়েছে রাঙামাটির 5 উপজেলার 16টি ইউনিয়ন। এখনও লোকালয়ে পানি ঢোকা অব্যাহত থাকায় বাড়ছে দুর্ভোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে জকিগঞ্জ থেকে গোলজার আহমেদ ও রাঙামাটি থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। শুরুতেই যাব সিলেটে। গোলজার, জানাবেন যে কোন কোন জায়গায় পানি নেমেছে? জকিগঞ্জে এখন পর্যন্ত কত মানুষ পানিবন্দী অবস্থায় আছে? বাঁধ মেরামতে প্রশাসন থেকে কোন ধরনের উদ্যোগ দেখেছেন কিনা? আচ্ছা দেখুন, আসলে গত 2-3 দিন থেকে সিলেটের যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে, বিশেষ করে কানাইঘাট, কোম্পানিগঞ্জ এবং জকিগঞ্জ ও বিয়ানীবাজার, এই 4টি উপজেলাতে কখনো পানি নামছে, আবার কখনো পানি কোনো কোনো এলাকায় বৃদ্ধি পাচ্ছে। কালকে জকিগঞ্জে অন্ততপক্ষে 20টি গ্রাম প্লাবিত হলেও আজকে যে উজানের ঢল অব্যাহত থাকায়, যদিও সিলেটে বৃষ্টিপাত নেই কিন্তু ঢল অব্যাহত থাকায় নতুন করে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সিলেটের যে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা যে তথ্য এখন পর্যন্ত আমাদেরকে দিয়েছেন সেটি হচ্ছে প্রায় 1/2 শতাধিক গ্রাম বন্যার মুখোমুখি হচ্ছে। যদিও প্রায় 37টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, এর মধ্যে একটিতে কয়েকটি পরিবার এসে আশ্রয় নিয়েছেন। বাকি এলাকাগুলোতে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আসেননি। তবে বাজারের পানি, জকিগঞ্জ বাজারে গতকালকেও পানি ছিল, সেই পানি নেমেছে, কিন্তু শেওলা পয়েন্টে অর্থাৎ অমলসিদের যে খুশিয়ারা, সেখানে বিপদসীমার উপরে পানি থাকায় বিয়ানীবাজারের দিকে এই প্রভাবটা পড়েছে। এখন পর্যন্ত 2 উপজেলায় মিলে প্রায় 1/2 শতাধিক গ্রাম প্লাবিত হলেও মানুষের সংখ্যা এখনও প্রশাসন আনুষ্ঠানিকভাবে জানানি। তবে তারা ধারণার উপর যেটি বলছেন, প্রায় 20,000-এর মানুষ নিম্নাঞ্চলে যারা বসবাস করেন তারা কিছুটা প্লাবিত অবস্থায় রয়েছেন। এদিকে তাদেরকে সহযোগিতার জন্য প্রশাসন সার্বক্ষণিকভাবে তারা নজরদারি করছে। যেহেতু এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে কোনো আশ্রয় কেন্দ্রে আসেননি, সেক্ষেত্রে হয়তোবা তারা তাদের যে বন্যায় যে সার্বিক সহযোগিতা সেটি করা হচ্ছে না। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে যেহেতু এটি সীমান্তবর্তী অঞ্চল এবং এখানে যে ডাইকগুলো আছে বা বাঁধ আছে, সেখানে আসলে 2 দেশের সমঝোতা ছাড়া অনেক জায়গায় কাজ করা যায় না। বিশেষ করে জকিগঞ্জের কথা যদি আমরা বলি, গত বছর আসলে ভারতীয় বিএসএফ বাহিনীর বাধায় 2টি বাঁধের কাজ সংস্কার করতে পারেনি, যার কারণে এই প্রভাবটা আজকে পড়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্য দিয়েছে যে গতকালকে মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সেই মেঘালয়ের পানিটাই ঢল অব্যাহত রয়েছে। এর জন্য সুরমার বরাক দিয়ে যে পানিটা আসে, সুরমা এবং কুশিয়ারাতে পানির চাপ কিছুটা রয়েছে। যেহেতু হাওর অঞ্চলের অনেক হাওর এখনও পানি পরিপূর্ণ হয়নি, এই পানিগুলো যদি নেমে যায় সেক্ষেত্রে হয়তোবা বন্যা পরিস্থিতি দ্রুতই উন্নতি ঘটবে। কিন্তু যদি বৃষ্টির আশঙ্কা থাকে বা সিলেটেও যদি বৃষ্টি হয় কিংবা মেঘালয়ে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে হয়তোবা বন্যার প্রকোপ আরও কোনো কোনো এলাকায় বাড়তে পারে। তো এই হচ্ছে এখনকার সার্বিক পরিস্থিতি। হয়তোবা পরবর্তী সংবাদে আপনাদেরকে এই ব্যাপারে আরও বিস্তারিত জানাতে পারবো। শাফিন, বেশিরভাগ নিম্নাঞ্চল প্লাবিত রাঙামাটিতে জুয়েল, জানাবেন যে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আজকের পরিস্থিতি কি? শাফিন, আপনি জানেন যে গত 28শে মে থেকে রাঙামাটিতে বৃষ্টিপাতের সূচনা হয়েছে এবং সেখানে ভারী, অতি ভারী এই ধরনের বৃষ্টিপাতের কারণে মূলত রাঙামাটিতে এই যে কাপ্তাই হ্রদ, এখানে পানির বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই কারণেও আসলে বড় ভূমিকা রেখেছে এই পানি বৃদ্ধিতে। বলা যায় যে রাঙামাটি জেলার যে 5টি উপজেলা রয়েছে, বরকল, বিলাইছড়ি, জুরাইছড়ি, লংগদু এবং বাগাছড়ি, এই 5টি উপজেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, এমন 16টি ইউনিয়নে মূলত পানি প্রবেশ বেড়েছে এবং সেই কারণে অন্তত 24,000 মানুষ পানিতে দুর্ভোগের শিকার হচ্ছেন। সেখানে উপজেলা প্রশাসন থেকে ব্যাপকভাবে প্রচারণা চালানো হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়ার জন্য রেসপন্স টিম সেখানে প্রস্তুত রাখা হয়েছে এবং উপজেলা প্রশাসন তাদের যে ত্রাণ তৎপরতা সেটি অব্যাহত রেখেছেন। আমরা গতকাল দেখেছি বাগাচির উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার নিজে খিচুড়ি রান্না করে সেখানে আসলে মানুষজনকে খাওয়াচ্ছেন এবং একই সঙ্গে যে দুর্গত এলাকায় গিয়ে তিনি ত্রাণ দিচ্ছেন। একই সঙ্গে অন্যান্য যে ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছেন। আমরা এখন পর্যন্ত জেলা প্রশাসনের কথা বলেছি, তারা যেটি বলেছেন যে 1,000 মানুষ অন্তত এই দুর্ভোগের শিকার যারা হয়েছেন, পাহাড় ধসের ঝুঁকির পরেই মূলত এই অবস্থাটি তৈরি হয়েছে এবং 1,000 মানুষ সেখানে আসলে আশ্রয় কেন্দ্রে রয়েছেন।
যেটি বলা যায় যে এই 725 বর্গ কিলোমিটার আয়তনের যে কাপ্তাই হ্রদ, এখানে মূলত পানি বাড়লেই ভোগান্তি বাড়ে। এবং আমরা দেখেছি গত বছর এই সময়টাতে মূলত যখন বর্ষার সময় চলে এসেছিল, তখন অন্তত 5 জন শিশু আসলে এই বন্যার পানিতে ডুবে মারা গেছে, যে কারণে ভয়টিও এখনো সেভাবে আসলে ছেড়ে যায়নি। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সঙ্গে, তারা যেটি বলছেন যে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে, জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে, সব বিষয়ে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সাফিন। রাঙ্গামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল। এর আগে সিলেট থেকে গুলজার আহমেদ জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতি নিয়ে। টাঙ্গাইলের করাতিপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে একটি মাইক্রোবাসের ধাক্কায় বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 3 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন কিভাবে দুর্ঘটনা ঘটে, 3 জন আহতদের শারীরিক অবস্থা কেমন? জি, আমার পেছনে যে গরুবাহী ট্রাকটি দেখছেন, এই ট্রাকটি ঢাকা থেকে গরু নামিয়ে দিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এখানে এসে ট্রাক চালক এই ট্রাকটি পার্কিং করে রেখেছিল। পরবর্তীতে ঢাকা থেকে ছেড়ে আসে একটি মাইক্রোবাস শেরপুরের দিকে যাচ্ছিল। এখানে আসার পর মাইক্রোবাসের সামনের চাকা ফেটে যায়। পরবর্তীতে সেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে এই দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে 2 ছেলে সহ বাবা মারা গিয়েছে। তাদের বাড়ি শেরপুর বলে আমরা জানতে পেরেছি। পুলিশ জানিয়েছে যে যারা নিহত হয়েছে তাদেরকে গোরাই হাই থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের স্বজনদেরকে অবগত করা হয়েছে। স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর আহত যে 3 জন রয়েছে, সেই 3 জনও যে আমজাদ মারা গিয়েছে তারই পরিবারের সদস্য। আর এখানে যারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে 3 জন যারা আছেন তাদের অবস্থা এখন মোটামুটি সুস্থ বলে জানিয়েছেন পুলিশ। তারা বলছেন যে চিকিৎসা শেষে তাদেরও পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এইদিকে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে থাকে। এই দুর্ঘটনার কারণ হিসেবে পুলিশ সহ সংশ্লিষ্টরা বলছেন যে যারা চোখে ঘুম নিয়ে গাড়ি চালান, তাদের কারণে বেশিরভাগ এই সড়কে দুর্ঘটনা হয়ে থাকে। আর এছাড়াও অনেক সময় যে চালকদের অসচেতনতার কারণে কিন্তু এই মহাসড়কে দুর্ঘটনার হতাহতের ঘটনা ঘটে। আর এদিকে ঈদকে ঘিরে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে 14.5 কিলোমিটার মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের সার্ভিস লেন ছেড়ে দেওয়া হয়েছে। মহাসড়কের সার্ভিস লেন ছেড়ে দেওয়া হলে সেই মহাসড়কের কোনো মার্কিং না থাকায় কিন্তু সেই অংশটুকু দুর্ঘটনার আর সংখ্যা করছে এই মহাসড়কের পরিচালকরা। তো এই মহাসড়কের ব্যবহারকারীরা বলছেন যে ওই নতুন সড়কে যদি মার্কিং করে দেওয়া হয় তাহলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইলে দুর্ঘটনার সবশেষ তথ্য। কালো টাকা সাদা করার বৈধতা প্রস্তাবনা সমাজে বৈষম্য তৈরি করবে, যা বৈষম্য বৃদ্ধি আন্দোলনের চেতনার বিপরীতে। সকালে বাজেট পর্যালোচনা নিয়ে এক সেমিনারে একথা বলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। বলেন, সিদ্ধান্তের ফলে যারা কর দেয় তাদের নৈতিকতায় আঘাত করা হয়েছে। পাশাপাশি কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমাকে উদ্বেগজনক বলে মনে করেন তিনি। কৃষিখাত, শিক্ষা, স্বাস্থ্য এগুলোতে টাকার অঙ্কে বরাদ্দ কম এবং এটা চিন্তার কারণে এই কারণে আমরা মানব সম্পদের উন্নয়নের কথা বলছি এবং কৃষি খাতের বরাদ্দের সাথে কিন্তু খাদ্য নিরাপত্তাটা সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত। বিনিয়োগের পরিবেশ উন্নত না হয় তাহলে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ কীভাবে বাড়বে সেটি একটি বিষয়। 94টা নতুন প্রজেক্ট যে রিভাইজড এডিপিতে সেটা এখানে যুক্ত করা হয়েছে, কিন্তু আগের তুলনায় এটা অনেক কম, যেটা কিনা আমরা মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। গাজীপুরের কারখানার ছাদ থেকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানা ঘেরাও করে বিক্ষোভ করছেন সাধারণ শ্রমিকরা। এ সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। সকালে শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানা ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায় পোশাক শ্রমিকরা। তাদের অভিযোগ, সোমবার সন্ধ্যায় কারখানা থেকে ছুটি চাওয়ায় জাকির হোসেন নামের এক শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এরই জেরে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে সে। এ ঘটনায় প্রতিবাদে কারখানা অবরোধ করে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। পরিস্থিতি অবনতি হলে ছত্রভঙ্গের চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এদিকে নিহত শ্রমিকের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছে কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি,
পারিবারিক কারণেই আত্মহত্যা করেছে সে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। পবিত্র হজ শুরুর আগেই ৩.৫ লাখ অনুমোদনবিহীন মুসল্লির মক্কায় প্রবেশ আটকে দিয়েছে সৌদি আরব। নির্দেশনা অমান্য করায় ২৩,০০০ সৌদি নাগরিককে শাস্তি এবং ৪০০ হজ প্রতিষ্ঠানের নিবন্ধনও বাতিল করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে বিধি মেনে হজ পালনে মক্কায় প্রবেশ করেছেন ১৪ লাখের বেশি মুসল্লি। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। এক বছর আগেই পবিত্র হজে অংশ নিতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে প্রাণ যায় রেকর্ড ১৩০০র বেশি মুসল্লির। সৌদি সরকারের দাবি, এদের বড় অংশই অনুমোদন ছাড়া হজে অংশ নেয় পাননি প্রাথমিক চিকিৎসা সহ কর্তৃপক্ষের কোনো সেবাই। অতিরিক্ত ভিড়ের জন্য দায়ী করা হয় অনুমোদনবিহীন হজ প্রত্যাশীদের। এছাড়া প্রায়ই হজের সময় ভিড়ে পদদলিত হয়ে ঘটছে মৃত্যুসহ নানা দুর্ঘটনা। ইসলাম ধর্মের ৫টি স্তম্ভের একটি হজ মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মিলন মেলা। সামর্থ্যবান মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন বাধ্যতামূলক। হজের সময় এগিয়ে আসতে থাকায় সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে যাত্রা শুরু করেছেন পবিত্র ভূমির উদ্দেশ্যে। চলতি বছর হজ শুরুর আগেই রোববার পর্যন্ত হজের অনুমোদনবিহীন প্রায় ৩.৫ লাখ মুসল্লিকে মক্কায় প্রবেশ করা থেকে আটকেছে সৌদি সরকার। মক্কায় অবৈধ প্রবেশ বন্ধে খড়গহস্ত হজ কর্তৃপক্ষ। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, মক্কায় অনুপ্রবেশ চেষ্টার সময় বহিষ্কৃতদের সংখ্যাই প্রমাণ যে দিন দিন হজ প্রত্যাশীদের সংখ্যা বাড়ছে এবং একই সঙ্গে বাড়ছে অনুমোদন ছাড়াই হজে অংশ নেয়ার প্রবণতাও। চলতি বছর হজে অংশ নিতে এর মধ্যেই মক্কায় প্রবেশ করেছেন ১৪ লাখের বেশি হজ প্রত্যাশী। আগামী কয়েক দিনে এ সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রশাসনের। অনুমোদনবিহীন হজের জন্য $৫,০০০ পর্যন্ত জরিমানা ও দেশত্যাগ সহ নানা দণ্ডের ব্যবস্থা রেখেছে সৌদি সরকার। সৌদি আরবের নাগরিক এবং বৈধ প্রবাসীরাও এ নীতির অন্তর্ভুক্ত। হজ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে কেবলমাত্র হজের অনুমতিপ্রাপ্তরাই হজের সময় মক্কায় প্রবেশ করতে পারবেন। সারা বছর মক্কায় থাকলেও হজ পালনে অনুমতি বাধ্যতামূলক। হজের বিধি অমান্য করায় এ পর্যন্ত ২৩,০০০-এর বেশি সৌদি নাগরিককে নানা শাস্তি দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে ৪০০-র বেশি প্রতিষ্ঠানের নিবন্ধন। চলতি বছর হজ চলাকালীন নজরদারি ও পর্যবেক্ষণে প্রথমবার ড্রোন ব্যবহার করছে সৌদি সরকার। দ্রুততম সময়ে আগুন নেভাতেও সাহায্য করবে এসব ড্রোন। নুজহাত কামাল, এখন বিশ্ব। গাজায় ত্রাণ কেন্দ্রগুলোতে ইসরায়েলের গুলিতে ফিলিস্তিনি নিহতের ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিষয়টি নিশ্চিত করেছে আল জাজিরা। সোমবার সকালে দক্ষিণ গাজায় ইসরায়েলি ও মার্কিন সমর্থিত সহায়তা কেন্দ্রে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গণহারে গুলি করে আইডিএফ। এতে ৩ ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও ৩০ জন। মার্কিন ও ইসরায়েলি কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি হামাসের। তবে সহায়তা কেন্দ্রে হামলার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েলি সেনারা। এবারে খেলার খবর। আইপিএল ফাইনালের নতুন এক চ্যাম্পিয়ন পাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইআরের পাঞ্জাব দলের জন্য অপেক্ষা করছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দু দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। বিস্তারিত থাকছে ফারহান ইহসানের প্রতিবেদনে। আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। প্রায় এক দশকের অপেক্ষা ঘুচিয়ে অবশেষে ফাইনালে নাম লেখালো পাঞ্জাব। রোববার দ্বিতীয় কোয়ালিফায়ারে অধিনায়ক শ্রেয়াস আয়ারের দুর্দান্ত ইনিংসে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 উইকেটে হারিয়ে শিরোপার লড়াইয়ে পৌঁছে যায় দলটি। আইপিএল ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে 3টি ভিন্ন ভিন্ন দলকে ফাইনালে নিয়েছেন শ্রেয়াস আয়ার। গেলবার কলকাতা নাইট রাইডার্সকে দিয়েছেন শিরোপার স্বাদ। এর আগে দিল্লিকেও চ্যাম্পিয়নের খেতাব এনে দেন আয়ার। এবারের আইপিএলের নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে, কারণ 2 ফাইনালিস্ট বেঙ্গালুরু ও পাঞ্জাব আগে কখনো চ্যাম্পিয়ন হয়নি। যদিও 2 দলই এর আগে ফাইনাল খেলার স্বাদ পেয়েছে, বেঙ্গালুরু 3বার এবং পাঞ্জাব 1বার। বেঙ্গালুরুর দুর্ভাগ্য, এর আগে 3বার ফাইনালে উঠে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। সবশেষ 2016 সালের ফাইনালে তারা হারে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে। 9 বছর বিরতি দিয়ে আবারও তারা উঠল ফাইনালে। পাঞ্জাব কিংসেরও আইপিএল সাফল্য শূন্য। 2014 সালে ফাইনালে উঠলেও সেবার পাঞ্জাব হেরেছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্সের কাছে। মঙ্গলবার আহমেদাবাদে অনুষ্ঠিত হবে এবারের মেগা ফাইনাল।
ফারহান ইসান, এখন। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিটের জন্য বাফুফে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ফুটবল সমর্থকরা। গতকাল দুপুর থেকেই ভবনের মূল ফটকের সামনে অবস্থান নেয় দেশের ফুটবল সমর্থকদের অন্যতম গোষ্ঠী ফুটবল আলট্রাস। সকালেও সেখানে অবস্থান করেছেন তারা। তাদের দাবি, নিয়ম মেনে অর্থের বিনিময়ে তারা 2 থেকে 3 হাজার টিকিট নিতে চাইলেও মাত্র 100 টিকিট দেয় ফেডারেশন। এ অবস্থায় ঢাকাসহ বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এর আগে প্রথমবারের মতো সম্পূর্ণ অনলাইনে টিকিট বিক্রি করে বাফুফে। প্রথম দফায় সাইবার আক্রমণের শিকার হয়ে ওয়েবসাইটে দ্বিতীয় দফায় ছাড়া হলে 24 ঘন্টারও কম সময়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। শেষ করব এখন ঢাকা যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ট্রাইব্যুনালে নিজের গুমের অভিযোগ দাখিল বিএনপি নেতা সালাউদ্দিনের। শেখ হাসিনা সহ আসামি 7 জন। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে অনড় সমর্থকরা। নগর ভবনের সামনে বিক্ষোভ, এখনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন। সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের সব রাজনৈতিক দল। সংবিধান ও তত্ত্বাবধায়ক সহ 4 বিষয়ে একমতে পৌঁছানোর চেষ্টা। রাজধানীর হাটে পশু সরবরাহ বাড়লেও ক্রেতা দর্শনার্থী ভাটা। দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে বেচাকেনা। এবং সিলেটে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি, কিছু কিছু জায়গায় নামতে শুরু করেছে পানি। রাঙামাটিতে কাপ্রাই হ্রদের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত। এই ছিল এখন ঢাকা। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekhon tv।